লিটন কুমার দাসের গতকালকের যেই প্রেস কনফারেন্স ছিল সেটাতে সে কিছু পজিটিভ কথা বলেছে। পজিটিভ কথা না, আসলে কথাটা মানে অনেকের দৃষ্টিতে এটা নেগেটিভ কথা। আর লিটন কুমার দাস আমার দৃষ্টিতে যে কথা বলেছে সেগুলো হচ্ছে ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে সুন্দর কথা। এর চাইতে সুন্দর কথা আর হইতে পারে না। লিটন কুমার দাস যে কথাটা বলেছে এটাকে নিয়ে ট্রোল করার মতো, তাকে নিয়ে সমালোচনা করার মতো আমি আসলে কোনো কিছু খুঁজে পাই না। আমার কাছে মনে হয় না যে তাকে নিয়ে ট্রোল করতে পারেন আপনি কিংবা সমালোচনা করতে পারেন। কি কথা বলেছে এবং কেন ট্রোল করছে, আসলে বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজটা কেমন হওয়া উচিত, বাংলাদেশের তরফ থেকে কি কি ব্যাপার একটু বাজিয়ে নেওয়া উচিত, সেগুলো নিয়ে আলোচনা করব। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম লিটন কুমার দাসের প্রেস কনফারেন্স নিয়ে এবং বাংলাদেশে যে তাকে নিয়ে ট্রোল হচ্ছে কিংবা সমালোচনা হচ্ছে এই ব্যাপারটা, এবং বাংলাদেশের কেমন স্ট্র্যাটেজি হওয়া উচিত নেদারল্যান্ডসের সাথে। প্রথমে আসি, বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস আসলে কি বলেছে। লিটন কুমার দাস ক্লিয়ারলি বলেছে বাংলাদেশ তো এর আগে অনেক দলের সাথে হেরেছে, কম শক্তিশালী দলের সাথেও বাংলাদেশ হেরেছে, এটা নতুন কিছু না, এবং বাংলাদেশ দল নেদারল্যান্ডসের কাছেও হারতে পারে। এই জিনিসটি মূলত ট্রোল করছে, সমালোচনা করছে। দেখেন, লিটন কুমার দাসের এই কথাতে আমি 100% সহমত। বাংলাদেশ এর আগে এই সমশক্তি কিংবা বাংলাদেশের চাইতে কম শক্তি মত্তা বিচারে যেসব দল আছে, স্কটল্যান্ড, নেদারল্যান্ড কিংবা কি বলে কেনিয়া, জিম্বাবু, তাদের সাথে হেরেছে। কথার ভিতরে তো কোনো চুল পরিমাণে ভুল নাই, আমি তো ভুল দেখি না। তো আপনারা সমালোচনা কেন করতেছেন? বাংলাদেশকে হারে নাই স্কটল্যান্ডের সাথে, নেদারল্যান্ডের সাথে, আয়ারল্যান্ডের সাথে কিংবা জিম্বাবুয়ের সাথে হারেনি? হারছে তো, আরব আমিরাতের সাথে হারছে তো। সেই কথাটাই বলছে যে ক্রিকেট যে কেউ টি-20তে আসলে হারতে পারে। ক্রিকেট এমনিতেই অনিশ্চয়তার খেলা, তারপরে আবার টি-20 যখন কম ওভারের খেলা, সেখানে তো আরও বেশি আপনার পসিবিলিটি আছে যে যে কোনো দল জিততে পারে। তো এটা নিয়ে আসলে সমালোচনা করার মতো আমি কোনো কারণ দেখিনি। এই যে নোমান আলী বলেন, তারপরে দেব চৌধুরী বলেন, এরা রিয়াজ আজিম, এরা ভিউর জন্য এগুলা বলে, এদেরকে সমালোচনা করে। আমি এটা নিয়ে আসলে কি বলে ওদেরকে নিয়ে আসলে কোনো মন্তব্যই করতে চাই না। যে খেলা আসলে সঠিকভাবে বিশ্লেষণ করার চাইতে ভিউ কিভাবে হবে, টাকা কিভাবে ইনকাম করতে পারবে, তার প্রতি মনোযোগ বেশি ওদের। আমি এদেরকে নিয়ে আসলে কথা বলতে চাই না। বাট আমি সহমত পোষণ করি লিটন কুমার দাসের সাথে যে বাংলাদেশ এর আগে তো হারছে, তবে বাংলাদেশ জিতার জন্য খেলবে। এর চাইতে পজিটিভ কথা আর কি হতে পারে যে বাংলাদেশ জিতার জন্যই খেলবে, কিন্তু বাংলাদেশ এর আগে এই দলের সাথে হারতে পারে, অবাক হওয়ার কিছু নেই। এই গেল লিটন কুমার দাসের প্রেস কনফারেন্স এবং সমালোচনার জবাবের উত্তর আমার। এবার আসি, বাংলাদেশ আসলে কি স্ট্র্যাটেজি হওয়া উচিত নেদারল্যান্ডসের সাথে। বাংলাদেশ এশিয়া কাপের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, সেইখান থেকে বাংলাদেশ চাইবে যে একটা মোমেন্টাম গেইন করে বাংলাদেশ যেন এশিয়া কাপটা শুরু করতে পারে। কিন্তু তার পাশাপাশি, মোমেন্টাম গেইনের পাশাপাশি যেটা ভাবতে হবে যে যদি কোনো জায়গা বাজিয়ে দেখার দরকার, কোনো জায়গাটা একটু দেখার পরখ করার দরকার হয়, তাহলে এটাই বাংলাদেশের মোক্ষম সময় যে এই সিরিজটাতে বাংলাদেশ বাজিয়ে দেখতে পারে, পরখ করে দেখতে পারে কোন কোন জায়গায় বাংলাদেশ পরিবর্তন আনতে পারে বা কোন কোন জায়গায় বাংলাদেশ কেমন করে। যেমন স্পেসিফিক যদি আমি বলি, এই যে সোহানকে নেওয়া হলো, কিংবা সাইফ হাসানকে নেওয়া হলো, কিংবা আপনার অলরাউন্ডার সাইফুদ্দিনকে নেওয়া হলো, এই তিনজন প্লেয়ারকে আমার বিবেচনায় ওদেরকে বাজিয়ে দেখা উচিত। যে সাইফ হাসানকে যেই বিচারে নেওয়া হয়েছে, যে কয়েক ওভার বল করে দিতে পারে এবং টপ অর্ডারে তার যে ক্রিকেট খেলার দৃষ্টিভঙ্গিটা, ইম্প্যাক্টফুল ক্রিকেট খেলে কিনা সেটা দেখার বিষয়টা আমার কাছে মনে হয় যে সাইফ হাসানকে দলে জায়গা দেওয়া উচিত। কেন উচিত? যে আসলে সত্যিকার অর্থে সে
3-4 ওভার কিংবা 2-3 ওভার বল করার মতো সামর্থ্য তার আছে কিনা এবং ব্যাটিংয়ে কতটুকু ইম্প্যাক্টফুল ইনিংস সে খেলে সেটা একটু দেখার প্রয়োজন আমি মনে করি। এবার আসেন নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান আর সাইফ হাসানের জায়গাটা কিন্তু ডিফারেন্ট। সাইফ হাসান খেলবে টপ অর্ডারে, নুরুল হাসান সোহান খেলবে আপনার মিডল অর্ডারে। সুতরাং মিডল অর্ডারে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে আপনার জাকের আলী অনিক কিংবা শামীম হুসাইন পাটোয়ারি, শেখ মেহেদি হাসান এরা। এখন আমার কাছে মনে হয় যে দলে যখন আপনি নিয়েছেন নুরুল হাসান সোহানকে, তাকে একটু পরখ করা উচিত সে আসলে মিডল অর্ডারে কতটুকু ইম্প্যাক্টফুল ক্রিকেট খেলতে পারে এবং তার স্ট্রাইক রেটটা কেমন হয় মিডল অর্ডারে, এটা একটু দেখা উচিত। যদি ওকে দেখতে গিয়ে আপনার প্রয়োজনীয় ক্রিকেটার যারা একাদশে মোটামুটি নিশ্চিত এশিয়া কাপে থাকবে তাদেরকে যদি বসানো প্রয়োজন হয়, রেস্ট দেওয়ার প্রয়োজন হয়, তারপরও আমি মনে করি যে আসলে একটু দেখার উচিত। আপনি যদি নেদারল্যান্ডের সাথে আপনি রিস্ক না নেন, না দেখেন, আসলে কার সাথে আপনি আর দেখবেন? ইন্ডিয়া, অস্ট্রেলিয়া তো আর না নেদারল্যান্ড, কিংবা তাদের সাথে তো আপনি দেখবেন না। সুতরাং এখনই দেখা উচিত। এই গেল দুজন প্লেয়ার। আরেকজন হচ্ছে আপনার সাইফুদ্দিন। সাইফুদ্দিন হচ্ছে আপনার পেস বোলিং অলরাউন্ডার। তার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে সাইফুদ্দিন যে 4 ওভার বল করার মতো এবিলিটি আসলে রাখে কিনা এবং শুরুতে এবং ডেথ ওভারে সাইফুদ্দিন কেমন বল করে সেটা আসলে একটু দেখা উচিত। এখন এই 3টা পরিবর্তনে যদি একসাথে বাংলাদেশ দল করতে যায় তাহলে ন্যাশনাল টিমের যে একাদশ, একেবারে প্রপার একাদশ, সেটা থেকে হয়তো 2-1জনকে বাদ দিতে হতে পারে। তো সুতরাং আমি বলবো না যে একই ম্যাচে তাদেরকে 3টা প্লেয়ারকেই আপনি পরখ করেন কিংবা বাজিয়ে দেখেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। সুতরাং 3জনকে একই সাথে পরিবর্তন আনার পক্ষে আমি না, তবে এই 3জনকে আমি একাদশে দেখতে চাই। 3টা টি-20 খেলবে, 3টার ভিতরে 2টাতে কিংবা 1টাতে তো অবশ্যই আমি 2টাতেই দেখতে চাই মোটামুটি ভাবে। প্রথম ম্যাচটা যদি বাংলাদেশ নর্মালি জিতে যায় তাহলে দ্বিতীয়, তৃতীয় 2টা ম্যাচেই আমি আসলে তাদের 3জনকে দেখতে চাই। তো এটা দেখতে গিয়ে বাংলাদেশ সিরিজ হারার পসিবিলিটি, মানে সিরিজ হয়তো জিতবে না, কিন্তু বাংলাদেশ একটা ম্যাচ যদি হেরেও যায় নেদারল্যান্ডসের কাছে, আমি তারপরেও এটার পক্ষে যে পরিবর্তন আমি চাই, আমি দেখতে চাই তাদেরকে পরখ করে নেওয়ার পক্ষে আমি। তো একটা ম্যাচ যদি বাংলাদেশ নেদারল্যান্ডসের সাথে হেরে যায়, সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি না বাংলাদেশের মান সম্মান চলে যাবে, খুব বেশি এফেক্ট হবে, কিংবা বাংলাদেশ একেবারে মোমেন্টাম ছাড়া এশিয়া কাপ খেলতে যাবে, এটা আমি মনে করি না। আমি মনে করি যে বাংলাদেশ একটা ম্যাচ হারলেও বাংলাদেশের মেইন জায়গাগুলা একটু বাজিয়ে নেওয়া উচিত, পরখ করে নেওয়া উচিত। তাদেরকে আমরা যেই কারণে দলে নিয়েছি সেই কাজটা তারা করতে পারে কিনা, 2টা ম্যাচ অন্তত সুযোগ তাদেরকে দেওয়া উচিত। এক ম্যাচ সুযোগ দিলেন, এক ম্যাচে যে কেউ ছক্কা না হয় ফাক্কা হইতে পারে, কিন্তু 2টা ম্যাচ আপনি যখন সুযোগ দিবেন কিংবা 3টা ম্যাচ সুযোগ দিবেন কোনো প্লেয়ারকে, সেই ক্ষেত্রে আপনি বেস্ট আউটপুটটা আপনি বিচার বিশ্লেষণ করতে পারেন যে 3টা ম্যাচের পরে সে কত রান করলো কিংবা 2টা ম্যাচের পরে সে কত রান করলো, কত উইকেট পেল, তখন আপনি বিবেচনায় আনতে পারেন। তবে এক ম্যাচ খেলিয়ে তাদের ক্যালিভার নিয়ে, স্কিল নিয়ে প্রশ্ন তোলাটা অবান্তর এবং অপ্রাসঙ্গিক আমার কাছে মনে হয় একেবারেই। সুতরাং এই 3টা ব্যাপারেই আমার কাছে ক্লিয়ার একেবারে। লিটন কুমার দাসের দেওয়া যে সাক্ষাৎকার, সেটাকে আমি সাধুবাদ জানাই। সে সুন্দর কথা বলেছে, সে সাদাকে সাদা কালোকে কালো বলেছে যে ম্যাচ আমরা হারতেই পারি, তাদের সাথে তো অতীতেও আমরা হেরেছি, একেবারে খাঁটি কথা, এর বাস্তব কথা বলেছে। আর বাংলাদেশ তাদের সাথে হারলে যে জাত চলে যাবে তা কিন্তু না, ক্রিকেটে হার জিত আছেই। এই সুযোগ যে একটু বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে এশিয়া কাপে একটু বাজিয়ে দেখা উচিত, পরখ করে দেখে নেওয়া উচিত এবং তাদেরকে আসলে সাপোর্ট করতে হবে, ব্যাক করতে হবে যদি খারাপ করেও বাংলাদেশ।
এনিওয়ে বাংলাদেশ নেদারল্যান্ডস কালকে ম্যাচ আছে, শুভকামনা রইল বাংলাদেশের জন্য। আমি আশা করি বাংলাদেশ জিতবে এবং ভালোভাবেই জিতবে।